ॐ हं सं सूर्यात्मने अङ्गुष्ठभ्यां नमः। तस्मै श्रीगुरवे नमः। श्रीमत् परं ब्रह्म गुरुं वदामि, श्रीमत् परं ब्रह्म गुरुं भजामि, श्रीमत् परं ब्रह्म गुरुं स्मरामि। এই সমাজে নিয়ম ভাঙা বড় কঠিন একটি কাজ। নিয়ম ভাঙলে আঙুল ওঠে, ওঠে প্রশ্ন। কথায় আছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু জানেন, এই অর্ধেকের অধিকারও বহু নারীর থেকে কেড়ে নেওয়া হয়। তাই হয়তো নারীরা ছোটবেলা থেকেই শিখে যায় কিভাবে অর্জন করে নিতে হয়। সমাজের অনেক বড় একটি নিয়ম যিনি ভেঙেছেন, যাকে বিয়ের মণ্ডপ থেকে পুজো, শত হই হুল্লোড়ের মাঝখানেও নিষ্ঠা ভরে মন্ত্র পড়তে দেখা যায়, আজকে দ্য ওয়ালের অতিথি তিনি। সঙ্গে রয়েছেন নন্দিনী ভৌমিক। নমস্কার। দ্য ওয়ালের কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ভীষণভাবে, কারণ আমার এই অদ্ভুত কথাগুলো শুনতে তারা আগ্রহ বোধ করেছেন। আমি জিজ্ঞেস করি, শুভমস্তু, হ্যাঁ, তার পথ চলাটা কিভাবে আর এই নামটা কিভাবে? এটা আমরাও বসে বসে ভাবি। চারজন নিয়েই তো শুরু হয়েছিল, আমি, রুমা, সেমন্তিদি আর পৌলমী। আমরা তিনজন বয়স্ক আর পৌলমী বাচ্চা মেয়ে। অদ্ভুত একটা কম্বিনেশন। এটা বোধহয় ঈশ্বর প্রেরিত একটা কম্বিনেশন আমরা ভাবি, না হলে আজকে 10-12 বছর ধরে এইরকম নিষ্ঠার সাথে এবং সুনামের সাথে, সাফল্যের সাথে আমরা কাজ করে যাচ্ছি কি করে। আমরা একটা বিশেষ কাজে বেরিয়েছিলাম, যেখানে আমাদের চারজনকে একটা পারফরমেন্স করতে হবে। পৌরোহিত পারফরমেন্স নয়, কিন্তু আমরা পুরোহিত বলে তারা ডেকেছেন। তো সেটার জন্য খুব রিহার্সাল দিয়ে আমরা যাচ্ছি। এমন সময় ওখানে পৌঁছতে ওরা আমাদের জিজ্ঞাসা করলেন, আপনাদের সংস্থার নামটা? আমরা ভাবলাম আমরা তো কোনো নাম নিয়ে কাজ করিনি। সেমন্তিদি বলে, সত্যি তো, একটা নাম তৈরি করতে হবে বলে আমরা তো সংস্কৃতর মানুষ, রুমা আর আমি বসে পড়লাম। 2-5 মিনিটের মধ্যে শুভমস্তু নামটা একেবারে সর্বজন গৃহীত হয়ে গেল। চারজনে মিলে ঠিক করলাম সকলের মঙ্গল কামনা। শুভমস্তু মানে সকলের মঙ্গল হোক। এই মঙ্গল চাওয়া ছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই ভাই এই যুগে দাঁড়িয়ে। সেই থেকেই শুভমস্তু। কত বছর হয়ে গেল শুভমস্তু? 10-12 বছর। শুভমস্তু শুধু নয়, প্রত্যেকটা কাজেরই, প্রত্যেকটা পৌরোহিত্যের কাজেরই কিছু নিয়ম থাকে, কিছু পদ্ধতি থাকে। শুভমস্তুর কোনো পদ্ধতি, নিজস্ব কোনো পদ্ধতি কি রয়েছে? হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনারা কি বৈদিক মতে বিয়ে দেন? আমি বলি, সত্যি কথা বলতে কি, আমরা শুভমস্তু স্টাইলে বিয়ে দিই। কারণ এটা আমাদের নিজেদের তৈরি করা পদ্ধতি, বেসড অন দ্য ভেদিক লিটারেচার। সম্পূর্ণ বৈদিক মন্ত্র, বৈদিক সাহিত্য। সেই সময় কি হতো, সেই যুগে আমাদের সংস্কৃতি তো খুব উচ্চ মানের ছিল, সেটা ওই সাহিত্যটা পড়লে বোঝা যায়। তো সেই রকম ভাবধারাকে আমরা নতুন করে মানুষের মনের মধ্যে পৌঁছে দিতে চাইছি। তুমি বলছিলে না নিয়ম ভাঙার কাজ করছি, আমার তা একেবারে মনে হয় না, জানো। বরং নিয়ম জিনিসটা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট করে আমরা নিজেদের যে শৃঙ্খলিত করে রাখি, সেইটা আমাদের নিজেদেরকে আমরা দুর্বল করে ফেলি বলে আমার মনে হয়। আমাদের শক্তি আমরা হারিয়ে ফেলি। সুতরাং ওই যে রবি ঠাকুর তাসের দেশে বলেছেন না, তাসেরা বলছে চলো নিয়ম মতে, আর রবি ঠাকুর কিন্তু, কবি কিন্তু তার বিরুদ্ধে কথা বলছেন, যে আমরা যদি সবসময় মনে করি এইটা হয়, এইটা নিয়ম, এইটা হয়ে আসছে, যুগ যুগ বদলাচ্ছে। এই যে সরস্বতী পুজোর সময় মাটির দোয়াতে দুধ দিয়ে খাগের কলম চুবিয়ে আমরা পুজো করি, ওইটা দিয়েই তো আমাদের সিভিলাইজেশন, আমাদের প্র্যাকটিস শুরু হয়েছিল। লেখা, একটা মাটির দোয়াতে কালি দিয়ে খাগের কলম দিয়ে লেখা হতো, হ্যাঁ, পুঁথি লেখা হতো। এখন কি তা করছি না। আমরা এখন কালির কলমও ব্যবহার করছি না, রাদার আমরা লিখছি না, আমরা টাইপ করছি। তো আমাদের পোশাক, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবন চর্চা সমস্তই বদলেছে ভাই।
তাহলে আমাদের যে রিলিজিয়াস প্র্যাকটিসেস, যেটা আমাদের অনেক প্রাচীন কালে অসম্ভব উন্নত মানের ছিল, সেইটিকে আমরা যদি, শুভমস্তু সেটাই করে, সেইটিকে আমরা নতুন মোড়কে সবার সামনে হাজির করছি, বার্তা দিচ্ছি যে তোমাদের ভাষায় বলছি ভাই, তোমাদের সংস্কৃত জানতে হবে না, ওটা আমরা জেনে নিচ্ছি, কিন্তু আমরা তোমাদের ভাষায় বোঝাবার চেষ্টা করছি যাতে প্রাচীন ভারতের ঐতিহ্য সম্বন্ধে তোমরা শ্রদ্ধাশীল হও। তাই নিয়ম আমরা ভাঙছি না, আমরা বরং আরো বেশি করে প্রাচীন ভারতের যে অসম্ভব সুনাম এবং ঐতিহ্য সেইটিকে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করছি। খুব সুন্দর বললে নন্দিনী দি। এরপরে যেটা জিজ্ঞেস করব, বৈদিক মতে বিয়ে আর সাধারণভাবে বিয়ে, এটার পার্থক্য কি? কারণ এখনকার দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বেশিরভাগই চাইছে যে আমরা বৈদিক মতে বিয়ে করব। এই ট্রেনটা হঠাৎ করে কোত্থেকে চলে এলো? মানুষের মনের মধ্যে ওই যে ওয়াটারটাইট কম্পার্টমেন্টের কথা বলছিলাম, মানুষ খুব নিশ্চিন্ত হতে পারেন যদি তারা কোন মতে বিয়ে করছেন সেইটা যদি তারা জেনে ফেলেন। বৈদিক মত বলে কোনো মত নেই, মন্ত্রগুলো বেদ থেকে নেওয়া। আচ্ছা, এইটা তুমি বলতে পারো যে মন্ত্রগুলো বেদ থেকে নেওয়া। এবং এখনকার আমরা যে বিয়েটা দেখতে অভ্যস্ত, সেইখানে অনেক পরবর্তী যুগের ইতিহাসে দেখা যাচ্ছে যে অনেক পরবর্তী যুগে অনেক নিয়ম, অনেক লোকাচার, তার মধ্যে অনুপ্রবেশ ঘটেছে। সমাজ যেমন যেমন বদলেছে তেমন তেমন ভাবে এই অনুপ্রবেশগুলো ঘটেছে। সমাজ কিভাবে বদলেছে? বৈদিক যুগে একটি মেয়ে সুশিক্ষিতা, সে এতটাই সুশিক্ষিতা যে সে পড়াচ্ছে, সে পুজো করছে, সে যজ্ঞ করছে, এতটাই সে সুশিক্ষিতা। সে মন্ত্র বলছে, মন্ত্র লিখছে। বেদের মন্ত্রগুলো একটি মেয়ের রচনা। তো সেটা একটা যুগ। তারপরে একটা অন্ধকারময় যুগ এসে গেল, যেখানে নারীর শিক্ষা একেবারে বন্ধ করে দেওয়া হলো, বাল্যবিবাহ শুরু হয়ে গেল। আমি শুধু বিয়ের জায়গাটা বলছি। তাহলে বাল্যবিবাহ যখন শুরু হলো, একটা সম্পূর্ণ অশিক্ষিত বাচ্চা মেয়ের বিয়ে হচ্ছে। সমাজটা তুমি চিন্তা করো, ওই ঐতিহাসিক প্রেক্ষাপটটা তুমি চিন্তা করো। ন্যাচারালি ওই অবস্থা মেনে সেই সময়কার বিয়ের যে পদ্ধতি বদল আনলো, পুরোহিতরা আনলেন, ওই সময়টাকে মেনে আনলেন। এখন আবার সময়টা বদলে গেছে। আমরা সবাই এনলাইটেন্ড, সব মেয়েরা পড়াশোনা জানে, কেউ বেশি কেউ কম, কিন্তু সবার জানার আগ্রহ আছে। সুতরাং আমি যদি সবটা বুঝিয়ে দিই একটা এনলাইটেন্ড মেয়ের কাছে যে তোমার এই এই কথাগুলো বলার আছে বিয়েতে, এই এই কথাগুলো তোমার বোঝার আছে, উপলব্ধি করার আছে বিয়েতে, বৈদিক সাহিত্য অবলম্বন করে, সেই মেয়েরা তো চাইবেই যে এইভাবে বিয়েটা হোক। সেই জন্য আমাদের এত সাফল্য, এত ডিমান্ড। নন্দিনীদি, সমাজ অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু এখনো তাও মহিলা পুরোহিত বিয়ে দিচ্ছে দেখলে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ট্রোলিং এর বন্যা ওঠে। বিশেষত তখন যখন ছক ভাঙা নিয়ম ভেঙে কেউ বিয়ে দিচ্ছে, কেউ মন্ত্র পড়ছে বা তার মতন করে বলছে, গান গেয়ে কিছু বলছে, ইংলিশে মন্ত্র উচ্চারণ করছে, তখন তো ট্রোলিং, এবং ট্রোলিংটা বিভিন্ন একটা খুব খারাপ পর্যায়ে চলে যায়। কেন, কি মনে হয়? ট্রোলিংটা এমন জায়গায় চলে যায়, এডুকেশনের দিক থেকে ট্রোলিংটা তো হতে পারে না। কারণ আমি তো বারবার বলি যে আমার সামনে এসে আমায় প্রশ্ন করো, আমি উত্তর দেব। একদমই। তোমার কোথায় অসুবিধা হচ্ছে আমার সামনে এসে প্রশ্ন করো, সেটা তো সম্ভব হয় না। আড়ালে করছে যে ধর্ম নিয়ে ছেলে খেলা করছি, আমরা গান গাইছি। আবার একজন আমায় জিজ্ঞেস করেছিল যে আপনাদের একবারও মনে হলো না যে কি সাংঘাতিক ভুল করছেন, আপনারা রবি ঠাকুরের গান গাইছেন, উনি তো হিন্দু ছিলেন না। ও মা, তাই? এটা তো মনে, আমি তো, আমাকে স্ট্রাইকই করেনি আমার মাথায় এটা। হ্যাঁ, যে রবি ঠাকুর যে আমাদের সবার ঠাকুর, ওনাকে তো আমরা ঈশ্বর ভাবি, ভগবান, এবং তিনি মানে ইন্টারন্যাশনালি হি ইজ এ গড আমার মনে হয়। এই ক্ষেত্রে ওনার শুধু কবিতা, ওনার শুধু লেখা নয়, ওনার জীবন দর্শন যেটা প্রতিফলিত হয়েছে
অ্যাবসলিউটলি বেসড অন দ্য ভেদিক লিটারেচার। উনি বেদ জানা একটা মহাঋষি। তাহলে আমি যদি বেদ নিয়েই কাজ করি, আমি যদি বৈদিক মন্ত্র বিবাহে ব্যবহার করি, তাহলে তো রবীন্দ্রনাথ মাস্ট, ওই কথাগুলো তো আমাকে ব্যবহার করতেই হয়। তো এই আর কি, ট্রোলিং মানে ট্রোলিং এর শেষ নেই, বডি শেমিংও হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ট্রোলিংটা শুধু বিয়ে দেওয়াটা নিয়ে বা পুজো করাটা নিয়ে থাকে না, যারা করছে তাদের পার্সোনাল জায়গায় চলে যায়। একদম। সেমন্তীদি প্রথম দিকে তো আমরা হারমোনিয়াম, তানপুরা এইসব নিতাম, কারণ এতগুলো গান আছে। সেমন্তীদি হারমোনিয়াম বাজাতেন, তো একটা কমেন্ট দেখলাম একদিন যে ওই মাসিমা আবার হারমোনিয়াম নিয়ে বসে গেলেন। হ্যাঁ, তো ভালোই লাগে, কারণ আমরা জানি যে যেটা করছি সেটাকে আমরা ভুল করছি না। আরেকটা জিনিসও আমরা প্রেজেন্ট করেছি, সেটাও একটা নতুন ভাবনা বলতে পারো। পুরোহিতদের আমরা সবসময় দেখেছি খুব মলিন পোশাক পরা, এবং পুরোহিত তো পুরুষই হন, সেই জন্য তারা খালি গায়ে একটা নামাবলী নিয়ে বসেন। তাহলে আমরা কি করব? তো আমরা ঠিক করলাম যে শুভমস্তুর মেয়েরা এক শাড়ি পরবো, এবং যে কাজটা করছি সেই কাজের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী আমাদের পোশাক হবে, আমাদের সাজগোজ হবে। আমরা যখন পারলৌকিক বা বাৎসরিক কাজ করছি, আমরা সেই ধরনের রং পছন্দ করে শাড়ি কিনছি। আর যখন বিয়ে দিচ্ছি তখন আমরা গর্জাসলি সাজছি। সেটা তো অনেকের ভীষণ চক্ষুশূল হয়ে গেল প্রথম দিকে, যে এরা এত সেজে গুজে বসছে কেন, এরা পুরোহিত, এরা তো ফ্যাশন করতে আসেনি। তো ইফ উই লুক গুড, একটা খুব আনন্দময় পরিমণ্ডল তৈরি করতে হয়। হ্যাঁ, সেটার জন্য একটা পজিটিভ ভাইব তৈরি হয় তার, একদম। তার থেকে আমরা ভীষণভাবে বিশ্বাস করি যে আমাদের এই সোচ্চারে মন্ত্রোচ্চারণ 4টে মাইকের মধ্যে একসাথে, সেইটার তো একটা মারাত্মক ভাইব্রেশন ক্রিয়েট করে। এবং সেইখানে আমাদের গর্জাসলি সেজে আমাদের হাসি মুখে যে প্রেজেন্টেশন, তাতে ওই ছেলে মেয়েটি যাদের বিয়ে হচ্ছে তাদের মঙ্গল হতে বাধ্য, কারণ তারা মন থেকেও খুব মানে পিসফুল থাকে এবং খুব খুশি হয়। ওরা যে কি এনজয় করে বিয়েটা কল্পনা করতে পারবে না। যে কারণ ওরা দেখতে পাচ্ছে যে ছোটখাটো যে বিধি নিষেধ, যার জন্য এরা ভয় পায় আজকালকার জেনারেশন, তোমাদের জেনারেশন, যে মানে ওরা যে কোনো একটা কাজ করতে ইতস্তত করছে, এটা ছোঁবো, এই হাত দিয়ে এটা ধরবো কেন, এইগুলো একদম মন থেকে মুছে ফেলতে হবে। হৃদয়ঙ্গম করো মন্ত্রের ব্যাখ্যা, সেই 5000 বছর আগে যে ঋষি লিখে গেছেন, সেইটা হৃদয়ঙ্গম করো, চলার পথে অনেক সুবিধা হবে। মন্ত্র শক্তি মারাত্মক জিনিস, আর তার সাথে রবি ঠাকুরের গান, এটা কম্বিনেশন মারাত্মক, মানে মার্গদর্শন পুরো। এই বার্তা আর কোথায় পাবো আমরা? মানে উই আর সো লাকি, আমরা ভারতীয়রা, যে এই ধরনের একটা ঐতিহ্য আমরা বহন করে আসছি। সেটা কাজে লাগাবো না? অবশ্যই। নন্দিনীদি, এই ছোঁয়াছুঁয়ির কথাটা বললে সেখান থেকেই আমি যাই, যে কথায় আছে, ইভেন ছোটবেলা থেকে শুনে এসেছি যে পিরিয়ডস হলে মন্দিরে ঢোকা যাবে না, পুজো অর্চনা করা যাবে না, কোথাও এরকম শুভ জায়গায় যাওয়া যাবে না। এর পেছনে কি কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে, নাকি পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ পুরোহিত কেন পুজো করছে না, মহিলা কেন করছে, সেইখানের একটা ফ্রাস্ট্রেশন থেকে এই কথাগুলো উঠে আসছে? কি মনে হয়? তুমি তো নিজে একজন মহিলা। যুগ যুগ ধরে একটা চলে আসা বিশ্বাস। কি করে বিশ্বাসটি এলো? মেয়েরা লেখাপড়া জানতো না, মানে ওই অন্ধকারময় যুগটার কথা বলছি। মেয়েরা লেখাপড়া জানছে না, যেই তাদের পিরিয়ডস হতো তারা এক ঘরে বন্দী হয়ে থাকতো, তাদের রান্নাঘরেও ঢুকতে দেওয়া হতো না। অনেক জায়গায় আমরা সেরকম নিদর্শন পাই। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় গোড়ামি যাদের আছে তাদের মধ্যে এটা এখনো আছে। এটা খুব দুঃখের বিষয়। এবং আমার মনে হয় যে আরেকটু প্রাচীনকালে যখন একো বস্ত্রা ছিল মেয়েরা, এই সময়ে
দ্রৌপদী যখন ওই ভয়ঙ্কর দিনটা যেদিন দ্রৌপদীকে হিঁচড়তে হিঁচড়তে চুল ধরে দুঃশাসন নিয়ে আসলেন রাজসভায়, তখন তো তিনি রজস্বলা ছিলেন। তিনি বারবার বলছেন, দুঃশাসন এরকম করো না, আমি একবস্ত্রা হয়ে আছি। তার মানে কি, পিরিয়ডস চলছে বলে উনি একটা মাত্র কাপড় গায়ে জড়িয়ে আছেন, কারণ ওই কাচতে হবে, পরিষ্কার করতে হবে বারবার। আমাদের এখনকার মতন তো সুবিধেগুলো ছিল না, আমরা এখন যে ভীষণ প্রোটেক্টেড ভাবে সবকিছু করতে পারছি, বাইরের সব কাজ আমরা করতে পারছি, সেইটা তখনকার মেয়েদের তো সুবিধেটা ছিল না। সেইটা একটা কারণ হতে পারে যে এই 3-4 দিন তাদের একটা ঘরবন্দি করে রাখার ব্যাপার ছিল। কিন্তু সময় তো বদলেছে। আমি তো বলবো these days are celebration of womanhood, কারণ মেয়েদের যে মেয়ে সুলভ ব্যাপারগুলি, সেগুলোর জন্য কিন্তু আমাদের এই 3-4 দিনের পিরিয়ডসটি দায়ী, এবং উই আর সো হ্যাপি। আমরা এটা নিয়ে অত্যন্ত নর্মাল কাজকর্ম করতে পারি, আমরা খুব কমফোর্টেবল থাকতে পারি, আমাদের কোনো কাজে কোনো সমস্যা হয় না, এবং ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা একেবারে মাথা থেকে সরিয়ে দিন ভাই। আমাদের শেকল খোলার সময় এসেছে, আর শেকল পরে থাকলে চলবে না, এটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্য তো ব্রহ্মা জানেন গোপন কর্মটি সিনেমাটা তৈরি হলো বেসড অন দিস মেইনলি। একদমই আমার জীবন এবং কাজের ওপরই সিনেমাটা, এবং সেখানে মেনলি ফোকাস করা হলো অন দিস ইস্যু। সত্যি কথা, সেখানেও এটা উল্লেখ করা হয়েছিল যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সারদা মাকে বলেছিলেন, তুমি ওই কদিন আমার জন্য অবশ্যই রাঁধবে, তুমি কেন রাঁধছো না? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তো আমরা অসুচি নই। সূচি অসুচি ব্যাপারটা, যে কনসেপ্ট অফ পিওরিটি, দ্য কনসেপ্ট অফ অসুচি হওয়া, সেটা অনেক গভীর ভাই। হ্যাঁ, কাউকে আঘাত করলে, কোনো পাপ করলে, চুরি করলে, অন্যের জিনিস অন্যায়ভাবে ছিনিয়ে নিলে, মিথ্যে কথা বললে, তখন মানুষ অসুচি হয়। পিরিয়ডস হলে মানুষ অসুচি হয় না, এটা একটা খুব নর্মাল সাইকেল। যদি না হয় তাহলে ডাক্তার দেখাতে হবে অবশ্যই। দুর্গাপুজোর কিছু গল্প বলি। গত বছর থেকে বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছে। মা দুর্গা স্নানের সময় প্রচুর জল লাগে, বিভিন্ন বিভিন্ন ভাবে জল লাগে। তো দেখো, 7 সাগরের জল আমাদের এখন থেকে শুরু হয়ে গেছে। নদের জল, টেরেনিয়ান সি, 7 সমুদ্র, তো এটা মহাকুম্ভের জল। এবারে এলাহাবাদ, ব্রহ্মপুত্র নদের জল। হ্যাঁ, এই নানান ধরনের, এই দেখো হাডসন বে, আমেরিকা থেকে আমার এক বোন সে নিয়ে এসেছে। কি কত কিছু বলবো, আন্দামান সি এসে গেছে। এবং সবাই আমাকে জিজ্ঞেস করে, নন্দিনীদি তোমার 7 সমুদ্র হয়ে গেছে তো? কারণ মা দুর্গার তো এগুলো লাগবে। শিশির জল কিভাবে যে এটা কালেক্ট করা হয় ভাবতে পারবে না। পরিষ্কার কাপড় বিছিয়ে দিয়ে সে কাপড়টা ভিজে হয়, তারপরে কাপড় চিপে এই জলটি আমরা সংগ্রহ করি। শিশিরের জল মা দুর্গা সব কাজে লাগে। এটা কি? ও বাবা, অযোধ্যা সরজ নদীর জল। এক্স্যাক্টলি, মা দুর্গা তো তাই। শুধু এইটা নয়, এইটা দেখিয়ে আজকে তোমাদের আরো আনন্দ দেব। মায়ের মাটি দিয়ে সাবান মাখানো হয়, সে যে কত রকমের মাটি লাগে ভাবতে পারবে না। এই দেখো, সব মাটি এসে গেছে। এটা গঙ্গাসাগরের মাটি। এই ব্যাগটা হচ্ছে আমার সেই মাটির ব্যাগ, বুঝেছো? কেদারনাথের মাটি। মানে যে যেখানে গেছেন সে আমাকে শুধু যাওয়ার আগে আমায় জানিয়ে দেয়, বলমিক মাটি, মানে ওই ঢিপি, সেটা জোগাড় হয়েছে। এবং ভক্তরাই জোগাড় করেন, তারা আমাদের কাজটা খুব সহজ করে দেন। অযোধ্যার মাটি,
এসে গেছে। সরজুর জল যিনি এনেছেন তিনি অযোধ্যার মাটিও এনেছেন। ও, এটা শিরদি গিয়েছিলাম, শনি সিংনাপুর, সেইখানকার মাটি। বুঝতে পারছো, এই মাটি হচ্ছে মায়ের গায়ের সাবান। সেই সাবান দিয়ে ভালো করে গা পরিষ্কার করে এই জল দিয়ে ধুয়ে মাকে পুজো করা হয়। নন্দিনী দি, একটা প্রশ্ন করি যে বিয়ে দিতে গিয়ে সব থেকে সুন্দর মুহূর্ত কোনটা এখনো অব্দি? বিয়েটা ঠিক হয়ে যায়, তারপরে ওই ছেলেটি আর মেয়েটির চোখে মুখে যে পরিতৃপ্তি, যে আনন্দ, যে অসীম একটা তৃপ্তি ওদের চোখে মুখে দেখি, সেটাতে আমাদের মন ভরে যায়, মনে হয় আমাদের পরিশ্রম সার্থক হলো। ওটাই আমাদের সব থেকে ভালো মুহূর্ত। এই যে এই সমৃদ্ধি ভান্ডার যে সাজিয়েছে, এটা মানে রোজ পড়া হয় বা রোজ ঘাটা হয়? বাবা, এটাই তো ট্রেজার। শুধু এটা আমার এই বাড়িতে এত, ওই বাড়িতে এত, এই সমস্ত রেখে এর উপরেই বেস করে তো আমার চলা। তাছাড়া লাইব্রেরি তো আছে, ডুবে থাকি গো এই পড়াশোনার চর্চার মধ্যে। শুধু তো সংস্কৃত নয়, আমার ইন্ডোলজি হচ্ছে আমার প্রিয় বিষয়, ভারত তত্ত্ব, জানো। সেটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি আমার চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে নিয়েছি। 52 বছর বয়সে আমার অধ্যাপনার কাজ ছিল হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ, দক্ষিণেশ্বর। সেখানে পড়াতাম। তারপরে মনে হতো, অনেকদিন ধরে মনে হচ্ছিল যে না, এইসব চলবে না, আমার চর্চার মধ্যে আমাকে সময় দিতে হবে। আমি সেই সময়টা পাচ্ছিলাম না, তো সেই জন্যই চলে আসা আর কি। তো দারুণ লাগে, দারুণ লাগে। বলো দিদি, নারী দিবস সামনেই, নারী দিবসের আলাদা করে একটা দিন উদযাপন করার জন্য রাখা হয়েছে। নারী দিবস আলাদা করে উদযাপন করার জন্য একটা বিশেষ দিনের কি দরকার, নাকি পুরুষ নারী নির্বিশেষে সাধারণ মানুষকে মানুষ হিসেবে দেখতে যাওয়া দরকার, তার যোগ্য সম্মান, যোগ্য প্রাপ্য যেটা, সেটাকে তুলে ধরা দরকার? কি মনে হয়? অবশ্যই বলবো যে আলাদা করে নারী দিবস করবার তো প্রয়োজন নেই, করার কথা নয়। ইতিহাসে একটা সময় প্রয়োজন হয়েছিল ডেফিনেটলি, কিন্তু 1 নম্বর হচ্ছে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, দেখছি যে আমরা বিভিন্ন দিন, বিভিন্ন দিবস উদযাপন করতে পছন্দ করি। হ্যাঁ, তো সেই অর্থে ঠিক আছে, কিন্তু তোমাকে আরেকটা কথাও বলবো যে এত উন্নতি হয়েছে ভাবধারার, কিছু তো হয়েইছে ডেফিনেটলি, না হলে শুভমস্তু রমরমিয়া এত কাজ করছে কি করে, চলছে কি করে। কিন্তু জানো, বেসিক জায়গায় এখনো কিন্তু মেয়েরা খুব পিছিয়ে আছে, সেই মর্যাদা থেকে ভীষণভাবে বঞ্চিত হয়ে আছে। তুমি কাগজ খুললে এখনো কেন এত ইভটিজিং, ধর্ষণ, একদম এগুলো কেন এত নিউজে আসবে? তার মানে নিউজে যেটা আসছে তার বহুগুণ বেশি হচ্ছে যেগুলো নিউজে আসছে না। একটুখানি সেই সময় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার খুব দুঃখ লাগে যখন আমরা আবার নতুন করে যে 8ই মার্চ এসে যায়, আমরা নারী দিবস উদযাপন করতে শুরু করে দিই, তখন আমার ওই বেচারা মেয়েগুলোর মুখগুলো খুব মনে পড়ে, যাদের আমাদের সমাজ বাঁচাতে পারেনি। এতগুলো নারী দিবস উদযাপন করতে 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 করতেও ওই মেয়েগুলোকে আমরা বাঁচাতে পারিনি, তাই না? কতজন আত্মহত্যা করছে। এখনো সমাজ ভাবছে যে যে ধর্ষিতা তার অসুবিধে, তার দোষ, তার ভুল, এবং সে একটা বেশ একটা এক্সিবিট হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, এবং কবে বিচার হবে, কোন ধর্ষক শাস্তি পাবে, এমন সুন্দর বিচার প্রক্রিয়া, সেটাও তো আমরা চোখের সামনে কোনো শাস্তি সেই রূপ দেখতে পাচ্ছি না। ফলে মেয়েরা কিন্তু এইভাবে ডিসক্রিমিনেশনের মধ্যে থেকেই যাচ্ছে, আর প্রতিটি বছর উৎসবের সঙ্গে নারী দিবস পালন হচ্ছে। আমার মনে হয় মারাত্মক ডাইকটমি এখানে, ভীষণভাবে একটা ফারাক দেখতে পাই
কষ্ট হয়। দিদি পরিবেশটাই খুবই ভারাক্রান্ত। এখানে একটা খুব সুন্দর বারান্দা রয়েছে, দেখছি। চলো চলো একটু বারান্দায় যাই। ফুল ফুটছে। দিদি, নারী স্বাধীনতা এই কথাটার অর্থ বা সংজ্ঞা কি, আর এই নারী স্বাধীনতার সঙ্গে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে সেই দুটো এক? নারী স্বাধীনতা বলতে প্রথমে আমি যেটা বুঝি যে আমার মনের কথা আমি ব্যক্ত করতে পারবো, সমাজ আমাকে সেই অধিকার দেবে। মানে আমি যদি বলি না, আমার মন বলতে চাইছে না কিন্তু আমি বলছি হ্যাঁ, তাহলে কিন্তু সেখানে স্বাধীনতা খর্ব হয়। সুতরাং নারী স্বাধীনতা বলতে আমি এটাই মনে করি যে আমার মন যা বলতে চাইবে আমি সমাজে দাঁড়িয়ে সোচ্চারে সেটা বলতে পারবো, তখনই আমি স্বাধীন হব। এর পেছনে ডেফিনেটলি পড়াশোনা আছে। পড়াশোনা ছাড়া কিন্তু সেই ক্ষমতায়নটা হয় না। আর এই পড়াশোনাটা যেই এলো, সঙ্গে সঙ্গে সেই কনফিডেন্সটা এলো, ক্ষমতায়ন এলো, সেইটা কাজে লাগিয়ে অর্থনৈতিক স্বাধীনতাটা খুব খুব জরুরি। কারণ হাতে একটু টাকা না থাকলে ভাই আজকালকার দিনে খুব কঠিন মাথা তুলে দাঁড়ানো। এই জন্য দিদি, এই সমাজটাকে বলা হয় পুরুষতান্ত্রিক সমাজ, পেট্রিয়ার্কাল সোসাইটি। যদিও নারীরা এখন এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তাদের প্রাধান্য দেওয়া হয় না, তারপরেও দাঁড়িয়ে একই চাকরিতে একটা ছেলেকে যে মাইনে দেওয়া হয়, একটি মেয়েকে সেই মাইনের জন্য লড়াই করতে হয়, বা একটি ছেলেকে যে সম্মান দেওয়া হয় সেই চাকরিতে বা সেই জায়গায় একটি মেয়েকে সেই সম্মানের জন্য লড়াই করতে হয়। বা সে যদি বেশি দুটো কথা বলে তখন তাকে বলা হয় যে তুমি বসের চামচা, বা তুমি বসের সঙ্গে কিছু একটা কাজ করে এগিয়েছো, বা সে যদি দেখে যে তাড়াতাড়ি সে উঠে যাচ্ছে বা সে ভালো সাফল্য পাচ্ছে, তখন তাকে কিন্তু নানানভাবে ছোট করা হয়। কেন এখনো এই যুগে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলোর মানে আছে কোনো? একদম ঠিক কথা বলেছো। তবে এর ব্যতিক্রম আছে। প্রথমে বলি হ্যাঁ, একটা মারাত্মক প্রভেদ এখনো রয়েছে, সেটা বিনোদন জগতেও মারাত্মকভাবে আছে। একটি হিরো যে পারিশ্রমিক পায়, হিরোইন তা পায় না। একটি মেয়ে ভীষণ পরিশ্রম করে উন্নতি করলে লোকে কোথাও একটা সন্দেহ হয় যে সে অন্য প্রক্রিয়ায় এই উন্নতিটা করতে পারলো। সবটাই মেয়েটির দোষ। আবার মেয়েটিকে ভীষণভাবে তার পোশাক সম্বন্ধে সচেতন থাকতে হবে যাতে কেউ তার উপর বেশি নজর না দিতে পারে, সেটাও মেয়েটির দায়। সুতরাং আমরা কিন্তু এখনো ভিকটিম হয়ে আছি সমাজে। হ্যাঁ, তোমার কথার ব্যতিক্রম যেটা বললাম, কিছু কিছু ক্ষেত্র আছে। আমি এখন কাজ করতে করতে যা বুঝতে পারছি, অনেক মানুষ বলেন যে না না, মেয়েরা কাজ করলে না কাজটা অনেক ভালো হয়, জানেন তো। ওরা কখনো ফাঁকি দেয় না, ওরা খুব ডেডিকেটেড, নিষ্ঠাটা মেয়েদের অনেক বেশি। সুতরাং আমরা সব সময় চাই, সেটা পৌরোহিত্যের ক্ষেত্রে তো ডেফিনেটলি আমি অনেক জায়গায় এটা শুনেছি। মানে একটা কালী পুজো করে উঠলাম, এখন তো দুর্গাপুজোর পর এখন কালী পুজো আমাদের বছরে 4খানা করতে হয় এরকম। তখন শুনেছি বলতে যে আপনারা যতটা মন দিয়ে করছেন এবং যতটা নিয়ম মেনে করছেন এরকম কিন্তু আমরা দেখতে পাই না। আসলে আপনারা মেয়ে তো, ওই জন্যে তো খুব ভালো লাগে ভাবতে। অনেক কর্পোরেট সেক্টরে আমি দেখেছি যে যারা ঊর্ধ্বতন কর্মচারী তারা অধস্তন কর্মচারীকে, মহিলা কর্মচারীকে প্রেফার করেন, কারণ তারা কাজে ফাঁকি দেয় না। এটাও আছে। কিন্তু হ্যাঁ, সব সময় আমরা ভিকটিমাইজড, সব সময় আমরা প্রান্তিক, এটা ডেফিনেটলি আছে এবং সেটা ভীষণ বড় আকারে এখনো রয়েছে। সেটাই, আপনি যে ব্যতিক্রমটা বললেন সেটা খুব কম, খুব 1%। কম, একদম। বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্লয়টেশন, মারাত্মক এক্সপ্লয়টেশন, সমান কাজ করিয়ে নিয়ে অর্ধেক পারিশ্রমিক দেওয়া বা ওই রকম অনেকটা কম পারিশ্রমিক দেওয়া। নন্দিনীদি, শেষ করবো এবার আমরা।
শেষে যেটা জিজ্ঞেস করব, নারী পুরুষ নির্বিশেষে যদি কেউ পৌরোহিত্যকে পেশা হিসেবে বেছে নিতে চায়, তাদের কি করণীয় বা তারা কি করতে পারে? নিশ্চয়ই। শুভমস্তু আমরা শুরু করেছিলাম 4 জন নিয়ে, কিন্তু 2022 সাল থেকে আমরা আরো মেয়েদের প্রশিক্ষণ দিয়ে, প্রশিক্ষণ মানে শুভমস্তু স্টাইল অফ প্রিস্টহুডের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ দিয়ে আমরা এখন we are 19 of us। হ্যাঁ, তো এই যে বাকি মেয়েরা, এরা কিন্তু এটা পেশা হিসাবে নিয়েছে। আমরা 4 জন যারা শুভমস্তু ফাউন্ডার মেম্বার শুরু করেছি, এখনো করে চলেছি। আমরা এটা আমাদের একটা কাজ, একটা দায়িত্ব, সমাজের প্রতি একটা দায়বদ্ধতা হিসাবে আমরা করি, যার জন্যে আমরা অবশ্যই আমাদের সাম্মানিক গ্রহণ করি, কিন্তু সেই সাম্মানিকের একটা খুব বৃহৎ অংশ আমরা রেখে দিই সমাজ কল্যাণমূলক কাজের জন্য। এবং আমার জানা নেই কোনো পৌরোহিত্যের সংস্থা এইভাবে বছরে 3 থেকে 4 লক্ষ টাকা সমাজ কল্যাণে ব্যয় করে বলে। তো সেজন্য আমরা ভীষণ ধন্য যে আমরা এই কাজের মাধ্যমে সমাজেরও কিছু কাজ করতে পারি। কিন্তু আমাদের বাকি যে মেয়েরা, তারা ডেফিনেটলি এটা তাদের পেশা হিসাবে নিয়েছে। আমরা মানুষের কাছে প্রমাণ করতে পেরেছি যে সঠিকভাবে পড়াশোনা করে, চর্চা করে পৌরোহিত্যের প্রশিক্ষণ যদি নেওয়া যায়, সেটা যে কোনো স্টাইলেই হোক না কেন, প্রথাগত স্টাইল, শুভমস্তু স্টাইল বা মূর্তি পুজোর যে নিয়ম নিষ্ঠা, সেগুলো যদি ভালো করে তুলে নেওয়া যায়, শিখে নেওয়া যায়, নারী পুরুষ নির্বিশেষে, it only depends on your education। তাছাড়া তো আর কিছু নয় ভাই। শুভমস্তুর মতো তোমায় গান গাইতে হবে না, কিন্তু তুমি সংস্কৃতটা ভালো করে শিখে নাও, সেইটা বোঝো, যাতে তুমি তোমার যজমানকে সবটা বোঝাতে পারো। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ভালো পারছো, সেইটা সবাই তো প্রমাণ চায় না। তো সেইটা যদি করতে পারো, যে কোনো মেয়ে পৌরোহিত্যের কাজে আসতে পারে। কারণ আরেকটা জিনিস, সেইটা বলে নি, কোনো জাতি ভেদ আমরা মানি না। তোমাকে তো ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করতে হবে তার কোনো মানে নেই। ব্রাহ্মণত্ব অর্জন করতে হয় ভাই, সেটা তোমার পড়াশোনা, তোমার এনলাইটেনমেন্ট। সেই পড়াশোনাকে তুমি যদি নিজের কাজে না লাগাও, সেই পড়াশোনা করা কিন্তু বৃথা। আজকেই একটা উক্তি পড়ছিলাম, ভারী সুন্দর, যে এনলাইটেনমেন্ট হচ্ছে আসল জিনিস, সেটা সবসময় তোমার ডিগ্রির ওপর নির্ভর করে না। ইউ মে বি আ পিএইচডি, বাট ইউ মে বি অ্যান ইডিয়েট অ্যাট দ্য সেম টাইম। হ্যাঁ, তোমার ইন্টেলিজেন্স, তোমার ইন্টেলেকচুয়াল যে উন্নতি বিধান, সেইটা খুব দরকার বেসড অন ইয়োর স্টাডিজ। ওইটা যদি না করতে পারো, তুমি ভালো পুরোহিত হতে পারবে না। তাই মেয়েদের আমি ভীষণভাবে বলবো, মর্যাদার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে পড়াশোনা করে যদি পৌরোহিত্য শেখা যায়, মেয়েরা অবশ্যই অত্যন্ত ভালো পুরোহিত হবে পেশাগতভাবে। ধন্যবাদ নন্দিনী, ভীষণ ভালো লাগলো। আমারও কথা বলে খুব আনন্দ পেলাম। শুভমস্তুর কাজ এইভাবেই চলতে থাকুক। নারী পুরুষ নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে দেখে তার যোগ্য সম্মান দেওয়ার লড়াই। আর আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় বিশ্বদীপের সঙ্গে শ্রেয়া, দ্য ওয়াল, কলকাতা।